দেখো, ম্যাথ সিলেবাস আলোচনা করেছিলাম আগের দিনকে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম কিছু। তো আবার চ্যাপ্টার ওয়াইজ আমি করছি। আজকে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে দেখাবো, ডেসক্রিপটিভই দেখাবো, আর হচ্ছে বিশেষ করে প্রিলিমস এর জন্য আরো অনেক প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওটা আলাদা ক্লাস দিয়ে দেবো সেজন্য না। তো আজকে মেনলি হচ্ছে ডেসক্রিপটিভ ভাবে দেখো। এবার প্রিলিমস করতে গেলে যে কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। তো কি হয়েছে যে চ্যাপ্টার যেগুলো করতে হবে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো হচ্ছে পিওর মেনের জন্য বলছি। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ, মিক্সচার অ্যালিগেশন, মিক্সচার মিশ্রণের অঙ্ক, টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বোর্ড স্টিম, পাইপ সিস্টেম, এটা অনেকটা বড় চ্যাপ্টার, একটার মধ্যেই ফেলে দিয়েছি। অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, রেক্টাঙ্গেল, স্কোয়ার, স্ফিয়ার, অর্থাৎ পরিমিতির চ্যাপ্টার বলতে এইগুলো একটু করে রাখতে হবে। মানে যদি এসেছে এর আগে তোমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে যে গোলক, এই জায়গাগুলো থেকে সঙ্গে পারলে অ্যাডভান্স ম্যাথ তো আমরা পড়াবোই। সিলিন্ডার বা হচ্ছে কোণ, সেখান থেকেও সম্ভাবনা যদি থাকে, কারণ অলরেডি আমাদের রেক্টাঙ্গেল, স্কোয়ার থেকে মেনসে এসেছে, স্ফিয়ার থেকে মেনসে। করণী আর সূচক, এই চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, করণী, সূচক, এটা যে ফর মিসলেনিয়াস, অর্থাৎ মিসলেনিয়াস এর জন্যই ইম্পর্টেন্ট। তাছাড়া আশা করা যাচ্ছে এই চ্যাপ্টারটা হয়তো মেন্সে মানে পুলিশের পরীক্ষাতে আসবে না। তো নিয়ম দেখে নাও, যে নিয়ম হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ না করাই ভালো। কোনো একটা সূত্র ধরে যদি আমরা করি, তো সূত্রটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্টেপ জাম্প করা যাবে না। 3 নম্বর হচ্ছে অজানা কোনো রাশি বের করতে হলে তার কি এক্স ধরে করাই ভালো, আর কোনো অ্যালিগেশন বা শর্ট মেথড অ্যাপ্লাই করা যাবে না, কোনো শর্টকাট মেথড অ্যাপ্লাই করা যাবে না। কথাতেই বললাম, হয়তো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, শর্টকাট মেথড আছে, কি যেন, যে হয়তো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বের করতে দিলে একটা ফর্মুলা আছে, যে ডি ইকুয়াল টু পি আর স্কোয়ার বাই 100 × 100। ধরো কেউ এই ফর্মুলা ধরে ম্যাথ করে দিচ্ছে, একটা নাম্বারও পাবে না, কিছু পাবে না। কারণ এইগুলো কিভাবে কোথা থেকে আসছে, অর্থাৎ ডেসক্রিপটিভ অঙ্ক বলতে, মেন্সে বলতে হচ্ছে যে একটা স্টুডেন্টকে যেভাবে শেখানো হবে স্টেপ বাই স্টেপ, মানে তার যাতে কোনো জিজ্ঞাসা না থাকে তবেই করতে পারে। এগুলো তো একটা টোটকা, তাই না? এগুলো তো টোটকা, এগুলোর তো কোনো বেস নেই এইসব সূত্রের। তো প্রথমে দেখো, আমরা আগে তার সূত্র, আগে যেহেতু সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো, তাই প্রথমে সূত্রটাকে প্রতিষ্ঠা করে দিচ্ছি। যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি? সরল সুদ হচ্ছে 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট যদি 10 টাকা হয়, ঠিক আছে, 200 টাকার 20 টাকা হবে, বা যদি বলি 2 বছরের, তাহলে 20 টাকা হবে। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, আসল যেটা ক্যাপিটাল সেটা আমার ফিক্স থাকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তা নয়। 100 টাকার উপর 10 টাকা মানে 110 টাকা হলো, সেই 110 টাকা পরের বছর, অর্থাৎ সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে প্রিন্সিপাল হয়ে যাবে কি 110 টাকা, মানে এই 110-এর উপর আবার 10% হারে সুদ চাপবে। এরপরে আবার তৃতীয় বছরের ক্ষেত্রে এটার উপর 10% যা হলো সেটা যুক্ত হবে, যে সেটা আবার আসল হবে। এই জন্য হচ্ছে ওটার নাম হচ্ছে কম্পাউন্ড। তো দেখো, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সূত্রটা যেভাবে প্রতিষ্ঠা করব, মানে এত বড় করতে হবে না, কিন্তু দেখাচ্ছি যে 100 টাকা 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। এই 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। 1 টাকার 1 বছরের সুদ, তাহলে কি বলবো, R/100। আর টাকার বছরের সুদ কি হবে, PTR/100। তাহলে অতএব সরল সুদ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার PTR/100। এটা হচ্ছে সরল সুদের সূত্র। এবার ধরো কথা নেই বার্তা নেই, তুমি হট করে বলছো আমরা জানি I = PTR/100, কোথা থেকে এলো, তাই কি জিনিস সেগুলো একটু বলতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, যে 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 8 টাকা, 1 টাকার 1 বছরের সুদ R/100 টাকা। এক মিনিট দাঁড়াও তো। তাহলে যে টাকার 1 বছরের সুদ কি হবে, PR/100। তাহলে এইটাই
কি হচ্ছে যে 1 বছর পর সমূল চক্রবৃদ্ধি, 1 বছর পর সমূল চক্রবৃদ্ধি সমান কি দাঁড়াচ্ছে, পি তো আমার আছে আসল, তার সঙ্গে এই ইন্টারেস্টটা যোগ হচ্ছে। এখান থেকে যদি পি কমন নাও তাহলে কি হচ্ছে 1+r/100। আর এটাই কি হবে তাহলে এন বছর পর, ঠিক আছে, এন বছর পর সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 তাহলে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের থেকে, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। কিন্তু এটা সিম্পল ইন্টারেস্ট সরাসরি সরল সুদেরই সূত্র, আর এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমান। এখান থেকে যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে যাও তাহলে হচ্ছে পি ইন্টু 1+r/100 থেকে 1 বাদ দিতে হবে। এই হচ্ছে সূত্র। তবে এতটাও যে আমাকে লিখতে হবে তা না লিখলে হবে, কতটুকু লিখতে হবে আমি এক দুটো অঙ্ক তো দেখিয়ে দিচ্ছি ডেসক্রিপটিভে। প্রথম কোশ্চেন আছে, গভর্নমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন রিসিভস ডিপোজিট ফ্রম পাবলিক এগেইনস্ট 12% সিম্পল ইন্টারেস্ট ফর অ্যানুয়াল। A person who deposited a sum with it received a total amount of rupees তো ইয়ার। এটাকে বাংলাতে আমি অত হুবহু ট্রান্সলেট করিনি, মোটামুটি বলে দিয়েছি যে বার্ষিক 5% সুদের হারে এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা রেখে 5 বছর পরে সুদ সমেত 4,800 টাকা পান। তিনি কত টাকা রেখেছিলেন? তাহলে আগে প্রথমে যখনই আমি ডেসক্রিপটিভে অঙ্কগুলো দেখব তখনই কি করব, অন্তত পক্ষে ডেসক্রিপটিভে করার আগে এই কথাটা আমাকে একটু বলে দিতে হবে যে 100 টাকার 1 বছরের সরল সুদ, 100 টাকার 1 বছরের সরল সুদ আর টাকা হলে পি টাকার টি বছরের সরল সুদ আই ইকুয়াল টু PTR/100। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, মানে এখানে বসিয়ে আমরা অঙ্ক করব। তাহলে কি হচ্ছে বার্ষিক 12% হারে, তার মানে সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 12%। তারপরে 5 বছর সময় কি দেওয়া আছে, সময় টি সমান হচ্ছে 5 বছর, সুদ সমেত 4800 টাকা পাওয়া যায়, মানে ওটা সমূল মানে সুদে আসলে দেওয়া আছে। তাহলে তিনি কত টাকা রেখেছিলেন, তাহলে ধরি এক্স টাকা, ব্যক্তি টি এক্স টাকা রেখেছিলেন। তাহলে 1 থেকে পাই সুদ সমান কি দাঁড়াবে আমার, এক্স ইন্টু টি মানে হচ্ছে 5 বছর, আর মানে হচ্ছে 12% বাই হচ্ছে 100। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন সমীকরণ বলে এখানে টাকা লিখবে না। তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে 5 12 60x বাই হচ্ছে 100। এখানকে তুমি ছোটও করতে পারো, ঠিক আছে, যদি ছোট করো না তাহলে যে 3x/5। তাহলে শর্তে কি দাঁড়াচ্ছে আমার, এক্স টাকাটা তো পাওয়া যাবেই, মানে ওটা তো আসল, আর তার সঙ্গে সুদ ইন্টারেস্ট হয়েছে 3x/5, এই দুটো যোগফল মানেই কি হচ্ছে 4,800 টাকা পাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 3,000। অতএব তিনি ওই ব্যক্তি 3,000 টাকা রেখেছিলেন, অতএব ওই ব্যক্তি 3,000 টাকা জমা রেখেছিলেন। একটা জিনিস দেখলে তো, ওই কাটাকুটির জায়গাটা ওটা দিয়ে তর্ক বিতর্ক আছে, কে বলে হ্যাঁ কেটে দেয়। তো আমার মনে হয় যে ডিজিট গুলোর ওখানে না কাটাই ভালো, যদি বড় ক্যালকুলেশন হয় পাশে বা অন্য জায়গায় রাফ করে নিয়ে করে নাও, দিয়ে ওখানে ফেস রাখো, মানে ম্যাচের যে জায়গাটা করছো কোথাও কোনো জায়গায় কাটাকুটি করার দরকার নেই। কাটাকুটি মানে এমনি ভুলবশত কাটাকুটি বলছি না, এই ক্যালকুলেশন করে যে ডিজিট কেটে দাও ওইটা দেখে দিতে হবে যে ওই PTR/100 যে প্রথমে 2 লাইন লিখলেন ওই সরল সুদের ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই 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 ঠিক আছে, লিখে দিতে হবে। কেউ অঙ্কগুলো যদি কেউ ওই কৈকিক নিয়মে করো, ইউনিটারি মেথডে করতে পারো তাহলে আরো ভালো হয়।
ইউনিটারি মেথডেও যদি করতে পারো সেইভাবে করলে করবে, কিন্তু ইউনিটারি মেথডে ধরো একটু জটিল অঙ্ক যখন আসবে তখন হয়তো অসুবিধা হবে, সেই কারণে জন্য সূত্র ধরে করাই ভালো, কিন্তু সূত্রের ব্যাকগ্রাউন্ডটা বলে দাও, না তো নাম্বার কাটা হতে পারে, কারণ কোথা থেকে এলো কি এলো সেই সূত্র বলতে হবে। A person deposited rupees 2500 in 1st January in a bank and withdrew rupees 1000 after 9 months. কি বলছে, একজন ব্যক্তি 2500 টাকা 1 জানুয়ারি জমা করছে ব্যাংকে এবং তুলে নিচ্ছে 1000 টাকা 9 মাস পরে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানুয়াম ইজ 4%, যদি সুদের হার শতকরা যদি 4% হয়, ক্যালকুলেট দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, তাহলে বছর শেষে মোট কত সুদ সেটা বের করতে হবে। তার মানে কি হচ্ছে, সেই একই জিনিস ওটাই লিখবো যে 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের সরল সুদ 8 টাকা হলে টি টাকার টি বছরের সরল সুদ I equal to PTR by 100। তাহলে এবার কি হচ্ছে, 1 জানুয়ারি ব্যাংকে 2500 টাকা জমা রাখছে, মানে আসল পি ইকুয়াল টু হচ্ছে 2500 টাকা, 9 মাস পরে মানে সময় টি ইকুয়াল টু হচ্ছে 9 মাস, 9 মাস মানে হচ্ছে 9/12 বছর, মানে হচ্ছে 3/4 বছর। আর বার্ষিক সুদের হার কত, 4%। তাহলে 1 থেকে পাই I1, মানে প্রথমে যে 9 মাসের ইন্টারেস্ট সেটা বের করছি, পি মানে হচ্ছে 2500 টাকা, টি মানে হচ্ছে 3/4, আর মানে হচ্ছে 4%, সেটা বাই 100 ইন্টু এই 3-এর নিচে 4 বসিয়ে দিলাম, ওখানে 3/4 করলে 4 কেটে যেত, একই ব্যাপার। যখনই ভগ্নাংশ থাকবে তখনই তলায় দাগ দিয়ে সেটার নিচে সেটাকে বসাবো। তো 4 কেটে গেলে 2 শূন্য কেটে গেলে, তাহলে কত আছে 75। তাহলে আমাদের প্রথমে 9 মাসে 2500 টাকার ইন্টারেস্ট বেরিয়ে গেল, এবার 9 মাস পরে 1000 টাকা তুলে নিচ্ছে, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট অনুযায়ী কি জিনিস জানি, যে আসল আমাদের কনস্ট্যান্ট থাকে। তার মানে এই যে 75 টাকাটা যোগ হয়ে থাকলো, ওই 2575 করবো না, অর্থাৎ আসল 2500 টাকা ছিল 2500 টাকা। এবার যখন আমি 1000 টাকা তুলে নিচ্ছি তখন কি হবে, 2500 থেকে মাইনাস হবে। তাহলে 9 মাস পর আসল পি সমান কত হচ্ছে, 1500 টাকা, আর বাকি সব কি আছে, একই আছে। তাহলে আবার 1 থেকে পাই I2 সমান, আর একটা জিনিস করে দিতে হবে এখানে, ওই সময় হচ্ছে 12 মাসের মধ্যে আর কত পড়ে থাকলো, 3 মাস পড়ে থাকলো, তাহলে 3 মাস সমান হচ্ছে 3/12 বছর, মানে হচ্ছে 1/4 বছর। তাহলে I2 সমান কি দাঁড়াচ্ছে, আমার 1500 টাকা আসল আছে, টি মানে হচ্ছে 1/4, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%, তার মানে হচ্ছে 15। তাহলে বছর শেষে মোট সুদ কত হলো, এদিকে 75 টাকা, এদিকে হচ্ছে 15 টাকা। তাহলে অতএব বছর শেষে মোট সুদের পরিমাণ নব্বই টাকা। এবার এটা যদি বলে একটু ঘুরিয়ে দেয় যে সুদে আসলে কত টাকা পাবে, ঠিক আছে, তাহলে ওই 1500 টাকা ছিল আর এদিকে 90 টাকা, 1590 টাকা, কিন্তু এখানে শুধু সুদটাই বলেছে। A sum of money when invested at simple interest amounts to 4 times of itself after 12 years. It will become 10 times of itself after how many years? A sum of money when invested at simple interest বলছে একটা টাকা সরল সুদে ইনভেস্ট করে, বিনিয়োগ করে কি করছে, যে অ্যামাউন্ট টু 4 টাইমস, মানে সেই টাকাটা 4 গুণ হচ্ছে অফ ইটসেলফ আফটার 12 ইয়ার্স, অর্থাৎ কোনো টাকা সরল সুদের হারে 12 বছরে 4 গুণ হলে কত বছরে 10 গুণ হবে, 12 বছরে 4 গুণ কত বছরে 10 গুণ হবে। এটার আমরা শর্টকাট কি সবাই জানি হয়তো অনেকেই, যে শর্টকাট মেথড ফর্মুলাটা কি, সেটা হচ্ছে
বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান ইন্টু টি। মানে লাস্টে যেটা আছে 10 গুণ, 10 বিয়োগ 1 মানে হচ্ছে 9 বাই প্রথমে যেটা ছিল 4 গুণ, 4 বিয়োগ 1 মানে হচ্ছে 3 ইন্টু টি, মানে যে টিটা সময়টা দেওয়া আছে 12 বছর, মানে হচ্ছে 36 বছর আনসার। কিন্তু এরকম করে করলে তো হবে না, আমাকে কি করতে হবে যে 15 টাকা সরল সুদে 12 বছরে 4 গুণ 15 টাকা, মানে এখানেই ধরতে হবে যে ধরি আসল। আচ্ছা সেই একই ব্যাপার কিন্তু, ঠিক আছে, ওই আমি ওটা কিন্তু আর লিখলাম না, যে ওই 100 টাকার 1 বছরের সুদ, ওটা কিন্তু আমাকে লিখতে হবে, ঠিক আছে। 100 টাকার 1 বছরের সুদ দিতে হলে বি টাকার আই সমান পিটিআর বাই 100 করা থাকলো। তো এখানে কি হচ্ছে যে ধরি আসল পি মানে হচ্ছে এক্স টাকা। এবারে বলছে যে 4 গুণ হলে, 4 গুণ হলে সুদ আসল সমান 4x টাকা। তাহলে অতএব সুদ আই সমান হবে 3x টাকা। কত বছরে বলেছে? 12 বছরে হয়েছে, মানে সময় টি ইকুয়াল টু হচ্ছে 12 ইয়ার্স। তাহলে 1 থেকে পাই আমার আই ইন্টারেস্টে 3x, মানে আই এর জায়গায় 3x বসিয়ে দাও, পি পি এর জায়গায় হচ্ছে x ক্রস আর টি, টি এর মানে যে 12 ইয়ার, আর 8 টাকায় আমাকে বের করতে হবে। তাহলে 12x আর ইকুয়াল টু 300x। এই যে এটা কেটে যাচ্ছে বলে ওরকম করে উপর উপর সমীকরণে ওইভাবে কেটে দেবে না, ঠিক আছে, ডেসক্রিপটিভে করার সময় এইভাবে করবে স্টেপ বাই স্টেপ। তাহলে এক্স এক্স এখন কাটলো, 12 দুগুণে 24, 5 গুণে 60, আর ইকুয়াল টু হচ্ছে 25%। এবার কি হচ্ছে, কত বছরে 10 গুণ হবে তাই বলেছে। তাহলে হচ্ছে ধরি বছরে 10 গুণ হবে, তখন সুদ আই সমান কত হবে? সুদ আসল তো 10x হয়ে যাচ্ছে, আর সেই আসল তো আমার x টাকায়, তার মানে তখন ইন্টারেস্ট হবে কত আমার? 9x টাকা। আর সুদের হার আর ইকুয়াল টু আছে আমাদের 25%। তাহলে আবার 1 থেকে পাই ইন্টারেস্ট কত আমার? 9x ইকুয়াল টু এক্স ইন্টু টি, টিটাই আমাকে বের করতে হবে, আর হচ্ছে 25%। 25xt ইকুয়াল টু 900x। 3 25 75, 15 50, 6 25, 6 টি। তাহলে অতএব 36 বছরে সেই টাকা 10 গুণ হবে। সহজ অঙ্কই ছিল।